কয়েকটা লেখা দিলাম কিন্তু আর্নিং হয় না। ওকে, তো আর্নিং এর জন্য তো ট্রাফিক লাগে, তাই না? তো এখন মানুষের অ্যাটেনশন স্প্যান হচ্ছে অনলি 3 সেকেন্ড। উইদিন 3 সেকেন্ডে মানুষ ডিসাইড করে যে আমি আর্টিকেলটা পড়বো কিনা বা এই ভিডিওটা দেখবো কিনা। তার মানে হচ্ছে আগে যদি ফিচার স্নিপেটে গেলে আমরা অনেক বেশি ট্রাফিক পাইতাম, তো জেনারেটিভ এআই সেকশনে গেলে এখন কেন ট্রাফিক পাবো না? সো আর্টিকেল নিয়ে আমি গ্রক ইউজ করি মোস্ট অফ দ্য টাইম। গ্রক, ডিপসিক, চ্যাটজিপিটি এই তিনটাই মোস্টলি ইউজ করি। কোপাইলট ইউজ করি মাঝে মাঝে। ইমেজের কোপাইলট দিয়ে কিন্তু ফ্রিতে পার ডে 6টা মনে হয় ইমেজ জেনারেট করা যায়। কোপাইলটের ইমেজ কিন্তু বেশ ভালো, আই মিন মিড জার্নি কোয়ালিটির। আমরা যখন পুশ আপ দিই তখন ট্রেনার বলে যে ওকে ডো ওয়ান মোর, এভাবে না ওভাবে, এভাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সচরাচর যেভাবে এআই ইউজ করি, আই মিন কন্টেন্ট রাইটিং এর সময় ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর। আমি যখন প্রথম ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দেই, তখন যে ইন্টারভিউ নিতেছে সে আমাকে প্রথমে বলছে যে তুমি কি ওয়েবসাইট বানাইছো? তো আমি তখন হচ্ছে একটা ওয়েবসাইট ছিল লাকিলি আমার পার্সোনাল নামে, তো আমি ওটা দেখাই দিছি। ওই যে ওয়েবসাইটটা দেখাইছি, আমাকে ইন্টার্নশিপ দিছে, আর সে আমাকে বলছে যে যতজন ইন্টারভিউ দিছে কেউই তার একটা ওয়েবসাইট দেখাইতে পারেনি। সো আপনার এই 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে আমার মতো কাউকে যদি কোনো লার্নিং বা কোনো ইনসাইট দেওয়ার থাকে, সেটা কি হতে পারে? ফার্স্ট অফ অল ওয়েলকাম ভাইয়া। অ্যান্ড অনেকদিন পর পডকাস্টে আমি আজকে একটু নার্ভাস, কারণ যখন প্রথম আপনার সাথে কথাবার্তা হলো পডকাস্টে আসবেন, অ্যান্ড আপনি মানে আমার কলিগদের মাঝে, যেহেতু এসইও ইন্ডাস্ট্রিতে কাজ টাজ করি, আমার কলিগদের মাঝে আপনার ক্রেজ অনেকটা। আর সবাই বলে যে ইন্ডাস্ট্রির লিডার যারা আছে তাদের মধ্যে একজন আপনি। সো আপনার সাথে কথা যখন তাদেরকে শেয়ার করলাম যে এরকম শামীম ভাইয়ের সাথে একটা পডকাস্ট করার সুযোগ আসতেছে, and ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে এটাকে, আর ওরা অনেক খুশি হয়েছে। সো ওরা ওয়েট করতেছে এই পডকাস্টটার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আশা করি যে আমি নিজেও পডকাস্ট করেছি কয়েকটা, কিন্তু এটা আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক এর ব্যাপার। কারণ হচ্ছে অনেকগুলা প্রজেক্টের মাঝখানে এটা আসলে কন্টিনিউ করা সম্ভব হয় নাই। তবে গুড লাক যে আপনি এটা কন্টিনিউ করছেন। হ্যাঁ, পডকাস্ট করাটা আসলে সুবিধা কি, আমার নেটওয়ার্কিং করার ক্ষেত্রে, মানে শুরু করা হয়েছিল নেটওয়ার্কিং করার হুম, জন্যই। আর হুম, হুম। লাকিলি আমি কারো সাথে কথা বললে আমার একটা পয়েন্ট থাকে যে আমার এরকম একটা পডকাস্ট আছে। সো চাইলে হ্যাঁ, আসতে হ্যাঁ। পারেন। আর এটার ফলে আমার ওই কমিউনিকেশনও অনেক ভালো হয়, কারো সাথে কানেক্ট আচ্ছা, হওয়া আচ্ছা, যায়। আচ্ছা। আর আ যাই হোক, আমি মেইন প্রশ্নে-টশ্নে আসি। তবে হ্যাঁ, হ্যাঁ, আমি অবশ্যই। যেভাবে জিনিসটাকে সাজাইছি, যদিও হুম। আমার পডকাস্ট কিন্তু ওরকম স্ট্রাকচার ফলো হয় না। আমি খুব ওইভাবে ফলো করি না। দা জাস্ট ন্যাচারালি যা হওয়ার দরকার হয়ে নেই, যায়। দরকার নাই। হ্যাঁ, ন্যাচারালি যা হওয়ার। হ্যাঁ। সো আমি যতটুকু সাজাইছি যে ফার্স্ট পার্টে আমি হুম, আ আপনার মানে কাইন্ড অফ আপনার অরিজিন স্টোরি একটু শোনার চেষ্টা করব। আপনার হুম, স্কুল লাইফ থেকে শুরু করে এই ফিল্ডে আসা। অ্যান্ড হুম, সেকেন্ড পার্টে যেহেতু আপনি আমার স্যারও, আপনার থেকে এখন শেখা-টেখা চলতেছে, কোর্স আমি প্রতিদিনই আপনার এখন লেসন-টেসন নিচ্ছি। সো লেটার পার্টে আপনার কোর্স নিয়ে কথাবার্তা বলব। আমার কিছু প্রশ্নও আছে, কিছু কনফিউশন ও আছে। হুম। সেগুলো নিয়েও কথাবার্তা বলব। ওকে, ওকে, ফাইন। ওকে, সো ভাইয়া শুরু করি। আ আপনি এই আ মানে ডিজিটাল ফিল্ডে আসার স্টোরিটা দিয়ে। কিভাবে এইদিকে আসা হলো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওকে? আচ্ছা, আমি টেক্সটাইল গ্র্যাজুয়েট। তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আ তখন এক্সাক্টলি ইউনিভার্সিটির আগে যখন আমি পড়াশোনা করেছি টাঙ্গাইলে, টেক্সটাইলে। ঠিক আছে? তো টাঙ্গাইলে থাকাকালীন সময়ে আমি বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে-টেটে আ এই ইন্ডা আই মিন অনলাইন সম্পর্কে জানি। দেন আমার যেটা আমি করেছি ১ম এ সেটা হচ্ছে যে তখন তো ইন্টারনেটের অ্যাভেইলেবিলিটি ছিল না। ইভেন মোবাইলও ছিল না। ওকে? এইটা কত সালের দিকে ভাই? এটা হচ্ছে ২০০৭। ওহ! ২০০০ অনেক আগে। ২০০৭-৮ সালে। ওকে? আ আ ৮ সালে, ৮ সালের দিকে। ২০০৭ আচ্ছা, এর শেষের দিকে, ৮ সালের দিকে। তখন আপনার বাংলাদেশে মোবাইলও ছিল না তেমন একটা। হ্যাঁ? ইন্টারনেট তো নাই। সাইবার ক্যাফে ছিল। আ হুম, মানে আই মিন সাইবার ক্যাফেও যে রেয়ার। তো টাঙ্গাইলে যখন পড়াশোনা করছিলাম, তখন যেটা করতাম মাঝে, মাঝে আ সাইবার ক্যাফেতে যাইতাম। সাইবার ক্যাফেতে গিয়ে যেটা করতাম সেটা হচ্ছে তখন আ একটা
ওয়েবসাইট বানানো যেত ফ্রিতে। মানে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, pepperoni.com নামে একটা ওয়েবসাইট আছে। যে আচ্ছা। যেটার একটা WAP ভার্সন ছিল। WAP। তো ওইটা আবার ফ্রিতে বানানো যেত আরকি। তো আমার নিজের নাম দিয়ে, যেমন সাবডোমেইনে যেরকম করে না? যেমন হ্যাঁ, হ্যাঁ। shamim.wap.pepperoni.com এরকম একটা সাবডোমেইন খুলে দেন ওখানে যেটা করতাম সেটা হচ্ছে নিজের তো মোবাইল ছিল না। সো সাইবার ক্যাফেতে গিয়ে ওখানে গান আপ করতাম, বিভিন্ন লেখা দিতাম। তারপর হচ্ছে এরকম ছোটখাটো জিনিস। তো এটা এটা শিখেছি হচ্ছে পত্রিকা থেকে। পত্রিকায় এরকম প্রতিদিনই ট্যাগ পাতায় এরকম ছোটখাটো লেখা আসতো যে কিভাবে দেখতাম যে অমুক পিপারনিটি সাইটে এটা আছে, অমুক পিপারনিটি সাইট থেকে ইমেজ ডাউনলোড করা যায়, অমুক পিপারনিটি সাইটে মিউজিক পাওয়া যায়, অমুক পিপারনিটি সাইটে আপনার এই বিষয়ে লেখা পাওয়া যায়। সো ওখান থেকে আসলে আগ্রহটা জন্ম। দেন আ তারপরে যখন ইউনিভার্সিটিতে আসি, ইউনিভার্সিটিতে এসে তখন কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পরে তখন আমার পরিচয় হয় বিভিন্ন ব্লগ, তারপরে হচ্ছে এই রিলেটেড ফোরামের সাথে। তো ব্লগে যখন বিভিন্ন জিনিস নিয়ে পড়তাম, তারপরে ছোটখাটো টুকটাক হাবিজাবি নিয়ে লিখতাম। ধরেন কম্পিউটারে ভাইরাস দূর করা যায় কিভাবে? এই ধরনের লেখা-টেখা। ঠিক আচ্ছা। আছে? এটা মার্কেটিং এর মানে আমার লাইনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। হুম। তখন বাংলাদেশে একটা ব্লগ ছিল, এটা এখনো মনে হয় আছে, সামহোয়ার ইন ব্লগ। ওকে? এখানে হুম। সবাই, এটা একটা কমিউনিটি ব্লগ যেখানে সবাই লিখতে পারত। ওকে? যার যা ইচ্ছা, পলিটিক্স থেকে শুরু করে রিলিজিয়াস ইস্যুস, তারপরে হচ্ছে ইয়া আই মিন সবকিছু, টেকনোলজি থেকে শুরু করে সবকিছু লেখা যাইত আরকি। তো ওখানে একটা ভাইয়া, উম আ ২ টা ভাইয়া এই জিনিস নিয়ে লিখতো। ধরেন অনলাইনে কিভাবে ব্লগিং করা যায়, কিভাবে ব্লগিং থেকে টাকা আর্ন করা যায়। এ ধরনের জিনিস নিয়ে লিখতো। তার মধ্যে একজন হচ্ছে ত্রিভুজ ভাই, উনি ফেসবুকে আছেন ত্রিভুজ আলম নামে। আরেকজন হচ্ছে জিন্নাতুল হাসান নামে আরেকজন ভাই আছে। উনি সাধারণত SEO, তারপরে হচ্ছে ব্লগিং এগুলো নিয়ে লিখতেন। তো এই লেখাগুলা পড়ে আমার আ মনে হলো যে লেটস গিভ ইট এ ট্রাই। ওকে? এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে, নতুন জিনিস এবং এখান থেকে আর্নও করা যায় টাকা। সো টাকা আর্নিং এর ব্যাপারটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড করছে। কারণ হচ্ছে তখন বাংলাদেশে অনলাইনে আর্নিংটা এখনো জনপ্রিয় হয় নাই। আই মিন তখন Upwork ও ছিল না। ঠিক আছে? তখন তার আগে তার নাম ছিল ওডেস্ক। ওকে? ওডেক্স, হ্যাঁ। হুম। তারপরে হচ্ছে জনপ্রিয় যেমন সাইট গুলো আছে। যেমন তখন আরেকটা জনপ্রিয় সাইট ছিল। এখন যেমন আমরা জানি যে Fiverr, তারপরে হচ্ছে freelancer.com। তখন হুম। জনপ্রিয় এরকম একটা সাইট ছিল Getacoder, এটা Rantacoder এই ধরনের সাইট ছিল। ওকে? তো তখন উনাদের লেখা পড়ে দেন ১ম আমি একটা ওয়েবসাইট বানালাম। আ সেটা হচ্ছে, তখন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। ওকে? হুম। তখন একটা ওয়েবসাইট বানালাম। আ সেটা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউট অর টেক্সটাইল লার্নিংস blogspot.com। Google এর ব্লগার নামে একটা আছে। আ আই মিন ভেঞ্চার আছে যেখানে হুম। ফ্রিতে wordpress.com এর মতো ফ্রিতে ব্লগ খোলা যায়। ওকে? সাবডোমেইন এ আরকি। তো হুম। হুম। তো ওইটা দিয়ে শুরু। তো তখন আসলে AdSense এ আবেদন করলে AdSense পাওয়া যাইত। ওকে? তো আচ্ছা। ধরেন কয়েকটা লেখা দিলাম, কিন্তু আর্নিং হয় না। ওকে? তো আর্নিং এর জন্য তো ট্রাফিক লাগে, তাই না? সো হ্যাঁ। আমি কয়েকটা ব্লগ লিখলাম, আমার ট্রাফিক নাই, তাহলে তো আর্নিং হবে না। ওকে? তো তখন এটা নিয়ে আসলে ঘাটাঘাটি করতে লাগলাম যে আমি তো ব্লগ লিখছি, তো আমার আর্নিংটা হয় না কেন? হচ্ছে না কেন? হুম। ওকে? তখন জিন্নাতুল হাসান ভাইয়ের কয়েকটা লেখা পড়লাম যে এরকম ব্লগে টাইটেল এরকম করে দিতে হয়। এর মধ্যে কিওয়ার্ড দিতে হয়। তখন তো কিওয়ার্ড স্টাফিং এর একটা সময় ছিল, তাই না? তো হ্যাঁ। Google তখন যেটা করত, কিওয়ার্ড ধরে দেখতো যে এই পেজের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। যদি টাইটেলে কিওয়ার্ড থাকতো, কনটেন্টে কয়েকবার কিওয়ার্ড থাকতো, দেন দ্যাটস এ রিলেভেন্ট কনটেন্ট। যদিও হুম। রিলেভেন্স এর সংজ্ঞা এখন আই মিন অনেক বেশি চেঞ্জড হইছে। সো তখন Google এর অ্যালগরিদমটা আসলে ওইভাবে সাজানো ছিল। তখন আস্তে দেখলাম যে না, কিছু কিওয়ার্ডে আমি র‍্যাংক পাচ্ছি। দেন এভাবে আসলে এই ইন্ডাস্ট্রিতে আসা। মানে দ্যাটস মাই স্টোরি। মানে কিভাবে আসলাম। দারুণ! অনেক আগের ঘটনা। আর আমার একটা হ্যাঁ, প্রশ্নও অনেক। আছে এটা নিয়ে যে
আপনি যখন শুরু করছিলেন তখন ওই যে এসইও ছিল এরকম যে কিওয়ার্ড কয়েকবার পুশ করলাম এক্সাক্টলি, হয়ে গেল। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। এইভাবে যারা এসইও প্র্যাকটিস করে আসছে তারা এখন বা তারা অনেক আগে থেকেই বলা শুরু করছে যে এসইও ইস ডেড। বাট এখন তো পুরাটা বদলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ২০১৩-১৪ সালে যখন আমি আই মিন সিরিয়াসলি ব্লগিংটা শুরু করেছি। তখনও আমরা শুনেছি এরকম যে এসইও ডেড, এটাও হবে না। আ গুগল নিজে থেকে করে দিবে। এগুলা মানে পেনাল্টি খাবে এই সেই। আই মিন আ আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি যখনই এটা শুরু করবেন, উম I mean, you have to adapt, right? হুম, আপনি হুম। যেকোনো ইন্ডাস্ট্রিতে ধরেন ডিজাইন ইন্ডাস্ট্রির কথা বলেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলেন। ধরেন এখন আমরা C++ দিয়ে কাউকে সফটওয়্যার ডেভেলপ করতে খুব কম দেখি, তাই না? এখন হুম, হুম। পাইথন আসছে, জাভাস্ক্রিপ্ট আসছে, Python, নতুন, নতুন অনেক কিছু Next.js আসছে। হুম, ওকে, সো ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট। তো এসইও তো এরকমই। ১ম এ আমরা যেভাবে চিন্তা করেছি যে এভাবে কনটেন্ট দিব। কিন্তু এখনো আমরা কনটেন্টই দিচ্ছি, বাট আমাদের থিংকিং প্রসেস, আমাদের কিওয়ার্ড রিসার্চ প্রসেস, তারপরে হচ্ছে ব্যাকলিংকিং প্রসেস সবকিছু কিন্তু চেঞ্জড এবং সামনে আরো চেঞ্জড হবে। এখনো দেখেন, ধরেন আমরা বলি যে এসইও ডেড, কিন্তু স্টিল গুগল ইজ দ্য নাম্বার 1 সার্চ ইঞ্জিনস এবং মেজর শেয়ার স্টিল গুগলের আছে। এবং প্রতিদিন আই মিন বিলিয়নস অফ বিলিয়নস সার্চ হয় এভরি সিঙ্গেল সেকেন্ড গুগলে। সো এই সার্চগুলা কারা করে? ওকে, মানুষ এখন মানুষই হয়তো করে। আমার এন্ড থেকে আমি ChatGPT ইউজ করে দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, পৃথিবীর সবাই মনে হয় ChatGPT ইউজ করে। ওকে, দ্যাটস হোয়াই এরকম একটা ন্যারেটিভ আ দাঁড় হয়ে গেছে যে এসইও ইস ডেড। বাট এটা আদৌ সত্য না। হ্যাঁ, আগের চেয়ে র‍্যাংক করা অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর কারণ হচ্ছে গুগল এখন অনেক, অনেক জিনিস দেখে যেগুলো হয়তো ২০১৪ সালে দেখতো না বা ১৫ সালে দেখতো না। সো দ্যাটস ইট। হুম, সো এসইও ইস নট ডেড। দ্য ওয়ে অফ ডুইং এসইও ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট। আচ্ছা ভাই আপনি যদি একটু ধরে বলেন যে আপনি শুরু করছিলেন তখনকার এসইও প্র্যাকটিস কি ছিল? এবং মানে আপনাকে কয়বার চেঞ্জ হইতে হইছে? বা এটার সাথে ও কয়বার অ্যাডাপ্ট হইতে হইছে? I mean every single month. ওকে। ইনফেক্ট আমি একটা ভিডিও করেছি। সেটা হচ্ছে এখনো পাবলিশড হয় নাই। আ এই ভিডিওটা এরকম যে ধরেন আমরা ২০২৫ সালে বা ২০২৬ সালে, আমি এটা অ্যানসামিন প্রোতে দিব। সেটা হচ্ছে যে ২০২৬ সালে বা ২০২৮ সালে আমাদের এসইও তে প্রেডিকশন যদি আমি করি তাহলে কি হতে পারে? ধরেন একটা সময় আসবে যখন এখন মানুষের কিন্তু অ্যাটেনশন স্প্যান অনেক কম, তাই না? মানে হুম, ধরেন আমরা একসময় চিন্তা করতাম যে ওকে, এই ওয়েবসাইটটা বা এই পেজটা যদি ১ মিনিট দেখে, দেন দ্যাটস এ গুড আই মিন গুড রিটেনশন। ওকে? হুম, কিন্তু এখন মানুষের অ্যাটেনশন স্প্যান হচ্ছে অনলি ৩ সেকেন্ড। ওকে? সো হুম, উইদিন ৩ সেকেন্ডে মানুষ ডিসাইড করে যে আমি আর্টিকেলটা পড়বো কিনা বা এই ভিডিওটা দেখবো কিনা বা আম এইখানে আমি টাইম স্পেন্ড করবো কিনা। সো আপনার এখন আর্টিকেল লিখতে হবে এমনভাবে, আপনি এখন আর্টিকেল রাইটার না, আপনি এখন কনটেন্ট রাইটার হিসেবে নিজেকে চিন্তা করে দেন ব্লগিং করতে হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে বা এসইও করতে হবে বা ক্লায়েন্টের জন্য কাজ করতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আগে আমরা জাস্ট টেক্সট বেসড একটা আর্টিকেল লিখে দিতাম। ওকে? দেন এখন আমাদের চিন্তা করতে হবে ওকে, ফাইন। গুগল যেহেতু নিজেই একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, গুগল হুম, আসলে কিভাবে অ্যান্সারটা দিচ্ছে, সে কোন, কোন জিনিসগুলা এই অ্যান্সারে ইনক্লুড করছে। লাইক ধরেন আমি একটা ভালো মোবাইল কিনবো ফর এক্সাম্পল। ওকে? তো আপনি হুম, যদি গুগলে সার্চ করেন যে আ how to buy a mobile বা what is the best mobile in 2025. ওকে? What is the best হুম, Android mobile or something like that. গুগল দেখবেন যে এরকম একটা স্নিপেট দিছে যে ওকে, বেস্ট অ্যান্ড্রয়েড মোবাইল ইজ 1 Samsung 2 ডট, ডট 3 ডট, ডট এরকম বিভিন্ন এক্সাম্পল দিছে। দেন নিচে আবার দিয়ে দিছে যে ওকে, তুমি যদি ভালো মোবাইল কিনতে চাও তাহলে এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। দ্য ফ্যাক্টরস, ওকে, ফ্যাক্টরস হুম, ইউ হুম, শুড কিপ ইন মাইন্ড, রাইট? আবার হয়তো নিচে দিচ্ছে যে ওকে, স্পেসিফিকেশন ইউ শুড কিপ ইন মাইন্ড। আবার হয়তো নিচে দিচ্ছে যে ওকে, ফর প্রফেশন আপনি যদি টেক এনথুসিয়াস্ট হন দেন ইউ শুড ইউজ দিস মোবাইল। আর আপনি যদি ট্রাভেলার হন ইউ শুড ইউজ দিস কাইন্ড অফ মোবাইল। ওকে? তার মানে হচ্ছে গুগল থেকে আমরা অলরেডি জেনারেটিভ এআই থেকে আমরা আইডিয়া নিতে পারি যে গুগল এক্সাক্টলি ভালো অ্যান্সার বা ভালো আর্টিকেল তা কোনটাকে মনে করছে বা একটা আর্টিকেলে কি, কি থাকলে গুগল মনে করবে যে ইটস এ গুড আর্টিকেল টু শো দ্য ওয়ার্ল্ড। ওকে? হুম।
তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিন্তু আমরা আগে চিন্তা করি নাই বা আমাদের আসলে স্কোপ ছিল না। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু দিস নিউ টেকনোলজি, যে এআই কিভাবে চিন্তা করছে, এআই কিভাবে কনটেন্টটাকে গ্রাব করছে, দেন শোয়িং টু দ্য ওয়ার্ল্ড। আমাদের আসলে ওইভাবে চিন্তা করতে হবে, এআই কে বাদ দিয়ে না, এআই কে অ্যাডাপ্ট করে কিভাবে ওর মতো করে চিন্তা করা যায়, ও কিভাবে আমার কন্টেন্টকে আরো ভালোভাবে ইন্ডেক্স করবে, ভালোভাবে তার ডাটাবেজে নিয়ে ভালোভাবে সেটা রিড করতে পারবে। ওই ফরম্যাট অনুযায়ী যদি আমরা আগাতে পারি, দেন উই হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। সো দ্যাটস দ্য ডিফারেন্সেস। আমরা কিন্তু এসইও তে এত কিছু চিন্তা করতাম না, বা এই পার্টিকুলার জিনিসটা, এই এক্সাম্পলটা যে দিলাম, এটা কিন্তু আগে কখনো চিন্তা করি নাই। সো দ্যাটস দ্য ডিফারেন্স। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, বাট আপনার ইউ গট দ্য আইডিয়া, রাইট? যে আসলে কি। রাইট, রাইট। আচ্ছা, আমার এই যেহেতু এআই ওভারভিউজ বা জেনারেটিভ এআই এর প্রসঙ্গ আসছে, এটা নিয়েও আরকি প্রশ্ন ছিল এবং হুম, হুম। আ আমারই একজন কাছের মানুষ, সে ব্লগ আরকি শুরু করার চেষ্টা করতেছিল। বাট সে একটু ডিপ্রেসড হয়ে পড়ছিল যে, "আরে এআই ওভারভিউজ তো সব দেখাই দিচ্ছে। সো কে আর হুম, ক্লিক করে আমার ব্লগ পড়বে?" তো এটা কেমন একটা হয়ে যাচ্ছে এবং আমার আমার আপনি আবার আমার হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, হুম, হুম। ধরেন এই যে এআই ওভারভিউ দিচ্ছে, এটাকে যদি আমরা ১ বছর পেছনে ফিরে যাই, এটা তখনও কিন্তু একটা ওভারভিউ দিত গুগল, যেটাকে আমরা বলি ফিচার স্নিপেট। ফিচার স্নিপেট। হুম, ওকে? তখন আমাদের টার্গেট কি ছিল দেখেন? তখন টার্গেট ছিল কি, আমাদের সাইটটা ফিচার স্নিপেটে নিয়ে যেতে হবে। ওকে? হ্যাঁ। তো এখন দেখেন ফিচার স্নিপেটটা কিভাবে দিত আর এখন কিভাবে দেয়। ফিচার স্নিপেটে যেভাবে দিত, একটা ওভারভিউ দিত, লাস্টে একটা লিঙ্ক দিয়ে দিত যে এটা কোন সাইট থেকে আমরা পাইছি। তাই না? গুগল হুম, কিন্তু হুম, এভাবেই দিত। এখন জেনারেটিভ এআই কি করে? এআই লিখে দেয় সত্য, কিন্তু পাশে কিন্তু লিঙ্ক দিয়ে দেয় এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে ইনফরমেশনটা। এবং হুম, জেনারেটিভ এআই এর যত বড় আর্টিকেলই হোক না কেন, প্রত্যেকটা আর্টিকেলের ছোট, ছোট প্যাসেজ বা প্যারাগ্রাফের শেষে সে কোন জায়গা থেকে এই পার্টটুকু নিয়ে আসছে, কোন জায়গার থেকে এই আইডিয়াটা নিয়ে আসছে, সেখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছে। তার মানে আগে যদি আমরা ফিচার স্নিপেটের জন্য অপটিমাইজ করতে পারি টু গেট মোর ট্রাফিক, এখন কেন নয়? ওকে? হুম। তার মানে হচ্ছে আগে যদি ফিচার স্নিপেটে গেলে আমরা অনেক বেশি ট্রাফিক পাইতাম, তো জেনারেটিভ এআই সেকশনে গেলে এখন কেন ট্রাফিক পাবো না? মানে আই মিন ডিফারেন্সটা কোথায়? আমার তো মনে হয় যে আগের সেম জিনিসটাই আছে। বরং আমাদের এখন চিন্তা করা উচিত যে জেনারেটিভ এআই সেকশনে কিভাবে আমার প্যাসেজটা ইনক্লুড করা যায়। দ্যাটস ইট। হ্যাঁ, ওই ঘুরে ফিরে একই কথা আসতেছে যে নতুন একই জিনিস কথা হলো, হ্যাঁ, একই কথা এটার হলো। সাথে সো অ্যাডপ্ট করতে হবে। হ্যাঁ, এখন হয়তো আমরা অনেকভাবে চিন্তা করি। অনেক আমাদের নিজেদের এন্ড থেকে আমাদের নিজেদের একটা ন্যারেটিভ চিন্তা করি, অথবা নিজেদের যে পজিশন, সেই পজিশন থেকে জিনিসটা দেখছি। কিন্তু যখন রিয়াল টাইম সিনারিও ইজ ডিফারেন্ট। আমার একটা ওয়েবসাইট আছে, বিজনেস ওয়েবসাইট। ইটস ডুইং হুম, পারফেক্ট। আই মিন ফিচার স্নিপেটে প্রায় সময় আসে। Google এর জেনারেটিভ সেকশন থেকে আমি প্রচুর ট্রাফিক পাচ্ছি কিন্তু। সো দ্য রিয়েলিটি ইজ ডিফারেন্ট। হ্যাঁ, আমার অনেক সাইট ডাউন হয়েছে। বাট দেয়ার আর লট অফ রিজনস যে কেন ডাউন হয়েছে। ঠিক আছে? আবার যেগুলো ভালো করছে ইটস ডুইং গুড। সো ব্লগিং ইজ নট দ্যাট, অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ নট দ্যাট। আমাদের হাতে কিন্তু আরো অনেক অপশন আছে। যেমন ধরেন, এখন Facebook এর যে ট্রাফিক, অথবা YouTube এর যে ট্রাফিক, অথবা Pinterest এর যে ট্রাফিক, আমরা কিন্তু আমাদের SEO র পাশাপাশি ওই, যদি আমরা ট্রাফিকটা ডাইভার্সিফাই করি, দেন হুম, আসলে ভয়ের কিছু নাই। হুম। লাস্ট কিছুদিন আগেই আমি একটা ওয়েবিনার করি অনলাইনে সার্চ ইঞ্জিন জার্নালের। তা ওইখানে এরকম আরকি কথাবার্তা উঠতেছিল এআই নিয়ে। তা হুম, যে হোস্ট ছিল আমার নাম মনে নেই কারণ ওদের নামগুলো একটু কঠিন, কঠিন হয়তো। সো তিনি এরকম একটা জিনিস শেয়ার করল যে তার একটা ব্লগ ওয়েবসাইট ছিল। সে অনেকদিন ধরে ব্লগ করতেছিল। বাট কোন ব্লগ র‍্যাংক করতেছিল না। সে যে রেজাল্টটা চাচ্ছিল সেটা Google থেকে পাচ্ছিল না। হুম, এরপর তিনি কি করল ওই ব্লগের নামে YouTube চ্যানেল খুলছে, সোশ্যাল মিডিয়া খুলছে। এরপর ওই কনটেন্ট গুলাকে রিপারপাস করে পুরা জায়গায় ছড়ায় দিছে। অ্যান্ড কিছুদিন পর ওনার একটা ব্র্যান্ড দাঁড় হয়ে গেছে ওই ব্লগের নামে। এখন মানুষ উনার ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করে। সো ওই যে ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করা শুরু হলো, এরপর থেকে তার আর্টিকেল র‍্যাংক করা শুরু করলো। অ্যান্ড সে যেরকম রেজাল্ট চাচ্ছে সেইরকম আরকি রেজাল্ট আসা শুরু করলো। আর তার এখান থেকে কি ইনসাইটটা এরকম ছিল যে এখনকার দিনে ওই যে আগে আমরা ব্লগ দাঁড় করাইতাম, কয়েকটা আর্টিকেল দিতাম, দ্যাটস ইট। এখন ওটা আর চলবে না।
এখন আপনাকে ব্র্যান্ড দাঁড় করাইতে হবে অ্যাক্রস সবগুলা সোশ্যাল মিডিয়া বা যত প্ল্যাটফর্ম। এক্সাক্টলি। আর এখন রিপারপোজিংটা তো অনেক ইজি হয়ে গেছে। অনেক টুল আছে যেগুলা দিয়ে আপনি জাস্ট আপনার টেক্সট কনটেন্টটা দিয়ে দিবেন, সে এটা থেকে অডিও বানিয়ে দিবে, সে এটা থেকে ভিডিও বানিয়ে দিবে, সে এটা থেকে অনেকগুলা ইমেজ জেনারেট করে দিবে। আই মিন ইউ ক্যান ডু এভরিথিং ইউজিং এআই। ওকে, সো রিপারপোজিংটা অনেক বেশি ইজি হয়ে গেছে এখন। হুম, আচ্ছা এআই নিয়ে কথা হচ্ছে। সো আজকে আমি আপনার সকালবেলা একটা ভিডিও দেখছি। ওই যে হুম, ইমেজ সোয়াইপ করার কি জানি হুম, এআইটার হুম, নাম হুম, মাথায় হুম। আসতেছে না। হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ। আওয়ার কি জানি একটা ছিল। সো ম্যাজিক আওয়ার। ম্যাজিক আওয়ার, ইয়েস। সো ওইটা দিয়ে আমি সকালেও ট্রাই করে দেখতেছিলাম। সো ভাইয়া এখনকার সময়ে আ কোন এআই গুলা আপনি রেগুলার ইউজ করেন? আর কোন এআই গুলা এক্সপ্লোর করছেন যেটা আমি ইউজ করতে আমি পারেন? বেসিক্যালি এজ এ মার্কেটার হিসাবে আমার তো সবসময় আর্টিকেল নিয়ে কাজ করি। ওকে? হুম, সো আর্টিকেল নিয়ে আমি গ্রক ইউজ করি মোস্ট অফ দ্যা টাইম। গ্রক, ডিপসিক, চ্যাটজিপিটি, এই ৩ টাই মোস্টলি ইউজ করি। কোপাইলট ইউজ করি মাঝে, মাঝে। ইমেজের কোপাইলট দিয়ে কিন্তু ফ্রিতে পার ডে ৫-১০ টা ইমেজ, ৬ টা মনে হয় ইমেজ জেনারেট করা যায়। ঠিক আছে? এবং কোপাইলটের ইমেজ কিন্তু বেশ ভালো। আই মিন মিড জার্নি কোয়ালিটির। আপনি যদি ভালো প্রম্পট দিতে পারেন, খুব ভালো, ভালো ইমেজ দেয়। সো ব্লগের জন্য বলেন, ব্লগের ইমেজের জন্য আমার একটা টুল কেনা আছে। বাট আমি কোপাইলট ইউজ করি। ইটস ফ্রি। আর গ্রক ইউজ করি আর্টিকেল রাইটিং এর জন্য। সো আমি বেসিক্যালি আমার আসলে অন্য কিছু দরকার হয় না, এবং টুকটাক ভিডিওর জন্য আমি ফ্লিকি ইউজ করি। ফ্লিকির প্রিমিয়ামটা আমার কেনা আছে। কিন্তু ফ্রিতে যারা স্টার্ট করতে চায় তারা ফ্রিতে আই মিন মোটামুটি শুরু করতে পারবে আরকি। আরেকটা এআই টুল ইউজ করি আমরা, সেটা হচ্ছে আমার টিম ইউজ করে, সেটা হচ্ছে জেব্রা ক্যাট। এটা দিয়ে মোটামুটি বিভিন্ন চ্যানেলের রিলস গুলা বানানোর জন্য ইউজ করি আমরা। সো এই কয়টাই। এর বাইরে যে টুকটাক যেমন ধরেন ম্যাজিক আওয়ার, এগুলো তো ধরেন ফান করার জন্য আমরা ইউজ করতে পারি। কিন্তু এগুলো তো আমাদের যারা ইন্টারনেট মার্কেটার হিসেবে আমার আসলে ওগুলা লাগে না। টুকটাক ইউজ করি আরকি মাঝে, মাঝে যখন কোনো একটা দরকার হয় অথবা বাচ্চাদের কোনো কিছু একটা বানাইতে হয় এই আরকি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ন্যাপকিন এআই এর কথা শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আ রিসেন্টলি আমি ওটা ডিসকভার করছি অ্যান্ড আমি দেখছি না ইনফোগ্রাফিক খুব ভালো বানানো যায় ওটা দিয়ে। ভালো বানায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ওকে, সো আচ্ছা ভাইয়া, আ যেহেতু কনটেন্ট রাইটিং এর কথা-টথা বললেন, সো হুম, আপনি রিসেন্ট একটা কোর্স দেখতেছি রাইটিং এর হুম, উপর, এআই রাইটার। সো হুম। আমি কালকে যেহেতু শুক্রবার, সো আমার প্ল্যান আছে আমি কালকের দিনে বসবো, বসে পুরা কোর্সটা কমপ্লিট করব। আর আমি এখন পর্যন্ত নিজে কোনদিন মানে কেমন লেগেছে সো ফার কোর্সটা? আই মিন আমি এখনো করিনি। আমি জাস্ট মডিউল দেখছি যে আচ্ছা মডিউল দেখছেন, আচ্ছা। এআই দিয়ে আরকি না, আপনার কনটেন্ট একটা রাইট। কমেন্ট পেয়েছিলাম ওই যে টেকনিক্যাল এসইও এর নিচে, যে এটা শেষ করলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল এসইও শেষ করেছি। আচ্ছা, এখন আচ্ছা। আমার আরকি কনটেন্ট রাইটিং আমি এই বছরের শুরু থেকেই ভাবতেছিলাম যে আ কনটেন্ট খুব ভালো করে অপটিমাইজ করা শিখতে হবে। আর এটার জন্য বেস্ট হচ্ছে কনটেন্ট নিজে লেখা। লেখলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, কোন কনটেন্টটা ভালো, কোন কনটেন্টটা খারাপ। হুম। এখন লিখতে গিয়ে খুব প্যারা খাইছি। আমি তো ঐরকম রাইটার না যে লিখতে পারবো। তো হ্যাঁ, হ্যাঁ। পরে আপনার কোর্স যখন সামনে আসলো আমি বলছি, এইটা একটা আশার আলো হইতে পারে।" সো আমি আ মানে আগামীকাল একবারে বসে শেষ করব এবং প্র্যাকটিসও করা শুরু করব ভাবতেছি। সো হ্যাঁ, যেটা আমার প্রশ্ন ছিল যে, আমি এখন পর্যন্ত কোনো আর্টিকেল, কোনো ব্লগ লিখিনি। সো হুম। আমি কি আপনার এই কোর্সটা করার পর মানে কতটা কিরকম রাইটার হইতে পারবো এআই-টিআই এর সাহায্য নিয়ে? এআই দিয়ে খুব ভালো রাইটিং করা সম্ভব। হুম, ওকে? সো আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে এআই একটা ফাউন্ডেশন আপনাকে করে দিবে, একটা ড্রাফট করে দিবে। আপনি এটাকে কত ভালো আ রিটাচ করতে পারবেন, কত ভালো মেকআপ হুম, দিতে পারবেন এখানে উইথ ইউর ওন ইমাজিনেশন, সেটা ম্যাটার করে ১। ২ নাম্বার হচ্ছে আপনি কিভাবে কত ভালো প্রম্পটিং করতে পারবেন, কত ভালো রিজনিং দেখাইতে পারবেন তাকে। ওকে? এআই কে একদম ধরেন আমরা ওয়ার্কআউট করি না? জিমের হুম, মধ্যে হুম, যেরকম আমরা আ আমরা যখন এই যে পুশ আপ দেই তখন ট্রেইনার বলে যে, "ওকে ডো 1 মোর, 1 মোর, 1 মোর" এভাবে না, ওভাবে, এভাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সচরাচর যেভাবে এআই ইউজ করি, আই মিন কনটেন্ট রাইটিং এর সময় it doesn't হুম, work anymore. এটা হয়তো ১ম কয়েকদিন চলছে, বাট it doesn't work anymore. আমরা হুম, মোস্ট অফ দ্যা টাইম যেটা করি, একটা কিওয়ার্ড দেই, দেন এআই কে বলি যে এটা নিয়ে একটা আউটলাইন জেনারেট করো, দেন হুম, write a content about following that outline. It হুম, doesn't work. ওকে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
প্রত্যেকটা আই মিন যে আউটলাইনটা আপনি বানাবেন, সে আউটলাইনটা হবে এআই দিয়ে না। এআই এর হেল্প নিবেন আপনি। কিন্তু আপনি ম্যানুয়ালি ১ম ১০ টা রেজাল্ট দেখবেন সার্চ ইঞ্জিনে কারা র‍্যাংকে আছে, তারা কোন জিনিস ইনক্লুড করেছে। দেন আপনি নিজে চিন্তা করবেন যে ওকে এই জিনিসগুলো আছে। আমার মনে হয় এই জিনিসগুলো যদি এখানে ইনক্লুড করা যায়, দেন দ্যাট উইল প্রোডিউস আ বেটার আর্টিকেল। আপনি সেগুলা ইনক্লুড করবেন আউটলাইনে। ওকে? দেন আপনি আউটলাইন ধরে এআই কে বলবেন যে ওকে এই সেকশনটা, এই জিনিসটা তুমি লিখো, বাট তুমি এখানে রিজন দিবা যে কেন এটা লিখছো, বা তুমি এখানে যদি কোনো ডাটা দাও, দেন এই ডাটাটা তুমি ভেরিফাই করবা। এট দ্য সেম টাইম তুমি আরো ৫ টা ডাটা বা আরো ৫ টা রিজন তুমি দিবা এখানে যে কেন আসলে তুমি এটা বলছো। ওকে? তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলাকে এআই, প্রত্যেকটা জিনিস নিয়ে এআই কে বারবার প্রশ্ন করতে হবে যে তুমি এটা কেন দিছো? হোয়াই ইজ দ্যাট? হুম। ওকে। এইভাবে যদি আপনি করেন, দেন দেখবেন যে সচরাচর অন্য ১০ টা আর্টিকেল যেভাবে এআই লিখবে, আপনারটা ওইভাবে লিখবে না। তখন সে তার ব্রেইন খাটাবে। তখন তার যত ডাটা আছে, যত সোর্সেস আছে, সবগুলো, যত রেফারেন্সেস আছে, সবগুলা ঘেঁটে সে আপনাকে এক্সাক্টলি যেটা দরকার সেটা দিবে। তো আপনি যত বেশি রিজনিং করতে পারবেন প্রম্পটিং এর মাধ্যমে, আপনার লেখাটা তত বেটার হবে। আমাদের এনসামি প্রোতে কিন্তু আপনি ভিডিও দেখলেই বুঝবেন যে আমরা কত ভালো রিজনিং দেখাইছি ওখানে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীকাল যখন কোর্সটা হ্যাঁ। করব তখন সো আরো ডিটেইলে রিজনিংটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ও এআই কে ধরেন আমরা সচরাচর ১ লাইন বা ২ লাইনের প্রম্পট দেই। ওকে? এরকম হুম। হতে পারে যে আপনার শুধুমাত্র একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফের জন্যে আপনার ৩০০ ওয়ার্ডের প্রম্পট লিখতে হতে পারে। ও হতে পারে। আচ্ছা। হতে পারে। বাট ও ৩০০ ওয়ার্ডের প্রম্পটের পরে যেই লেখাটা আপনাকে দিবে, সেটা আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ, দ্যাটস দ্যা থিং, রাইট। দ্যাটস দ্যা থিং। তো আমি যখন ১ম শিখতাম এসইও তখনও যে কথাটা আরকি আমরা পাইছিলাম যে কম্পিটিটর এনালাইসিস করে দেখবা যে এই ১০ জনের চেয়ে বেটার কি করা যায়। সো বেটার হুম। করতে পারলেই তুমি হচ্ছে ১০ জনকে বিট করে ১ নাম্বারে যাবা। সেম জিনিসটা এআই এর সাথে। এক্সাক্টলি। এআই দিয়ে এই জিনিসটা সহজ হয়ে গেছে আমার মনে হয়। কারণ হচ্ছে আপনার অনেক কিছুই এখন এআই রিসার্চ করে দিতে পারে আপনাকে। ওকে? যেটা হয়তো হুম। আপনার ম্যানুয়ালি রিসার্চ করে দিতে হতো। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, এখন প্যারা খাচ্ছি যে বিষয়টা নিয়ে, ধরেন আমি কখনো ওই যে আর্টিকেল বা কোনো কিছু লিখিনি। সো লেখার দিক থেকে আমি জাজ করব কিভাবে যে হ্যাঁ, এই লেখাটা খুব ভালো হইছে বা এইটা ভালো দেয়নি। এটা আমি কিভাবে বুঝতে পারবো? ধরেন আমি জাজ করলাম যে আর্টিকেলটা খুবই ভালো। কিন্তু Google হুম। র‍্যাংক করল না। ওকে? তো এ মানে আই মিন এ that doesn't have any value as well, তাই না? ধরেন আমার কাছে মনে হইলো আমি খুব ভালো জাজ করতে পারি। ধরেন আমি ভালো জাজ করতে পারি এবং আমার কাছে মনে হলো আর্টিকেলটা একদম পারফেক্ট, ১০০ তে ১০০। কিন্তু Google হুম, এর কাছে এটা পছন্দ হইল না। সো আল্টিমেটলি হুম, এই জাজমেন্ট এর কোনো ভ্যালু নাই আসলে। সো এইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন আপনি যখন আর্টিকেল লিখবেন, আ ধরেন আপনার কাছে ৫ টা কিওয়ার্ড আছে। ৫ টা কিওয়ার্ডে আপনি ৫ টা আর্টিকেল লিখলেন। তো ৫ টা আর্টিকেলের ১ম যেটা করবেন সেটা হচ্ছে যে ৫ টা আর্টিকেলে ৫ রকম ৫ টা জিনিস নিজের মতো করে ইনক্লুড করবেন। আই মিন টেস্ট করবেন যে আসলে কোনটা কাজ করে। ওকে। সো দেখা গেছে হুম। যে ৫ টার মধ্যে ২ টা ইনডেক্সই করল না। তার মানে দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কেন আসলে ইনডেক্স হলো না। এই ২ টা আর্টিকেল আমি কিভাবে লিখেছি, এই ৩ টা আর্টিকেল আমি কি লিখেছি। এখানে কি ইনক্লুড করেছি যেটা এখানে ইনক্লুড করি নাই। তো মানে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কি। হুম। তো অনেক বেশি এক্সপেরিমেন্টাল এর মধ্যে হ্যাঁ, দিয়েও যাইতে SEO is হবে। all হ্যাঁ। about experiment. SEO is all হুম। about experiment. ধরেন অনেকে বলে যে ভাই Google বলে যে তুমি লিঙ্ক বিল্ডিং করো না। হ্যাঁ। ওকে? বাট আপনি যদি এটা এক্সপেরিমেন্ট না করেন তাহলে তো বুঝবেন না যে Google যেটা বলছে সেটাই ঠিক বা আমি যেটা বলছি সেটা ঠিক। ওকে? হুম, সো হুম, হুম। এটা ঠিক না। সো I mean you have to experiment always. হুম, রাইট। একদমই রাইট। আচ্ছা। সো আচ্ছা ভাই আপনি আ টেকনিক্যাল এসইও নিয়ে যেহেতু কথা বললেন, সো টেকনিক্যাল হুম, এসইও নিয়ে আমার একটা প্রশ্ন ছিল যে হুম। আ টেকনিক্যাল এসইও এর যত কোর্স আমি দেখছি এখন পর্যন্ত মোস্ট অফ দেম ফ্রি। আপনারটা পেইড ছিল। তো একটা বিষয় লক্ষ্য করছি যে টেকনিক্যাল এসইও একদম
মানে নিজে গিয়ে শেখা ছাড়া উপায় নাই। কারণ আপনি যেখান থেকে যেটা দেখাচ্ছেন, কোন একটা স্পেসিফিক ওয়েবসাইট ধরে, সেই ওয়েবসাইটের স্পেসিফিক প্রবলেম ধরে। বাকি কোন জিনিস মানে আমি যখন নিজের কোন ক্লায়েন্ট বা নিজের কোন ওয়েবসাইটে করতে গেছি, অন্য রকমের প্রবলেম পাইলাম। সো এক্সাক্টলি। কারণ হচ্ছে সব সাইট তো আলাদা। হুম, প্রত্যেকটা হুম। সাইটের স্ট্রাকচার আলাদা, কনটেন্ট আলাদা, মিডিয়া আলাদা, ভিতরের ধরেন যে কোরটা সেটাও আলাদা। আচ্ছা আলাদা। হুম। সো প্রশ্নটা হচ্ছে যে, হোয়াট ইস দ্য বেস্ট ওয়ে টু লার্ন টেকনিক্যাল এসইও? আ নিজের সাইটে করা, আই মিন এক্সপেরিমেন্ট করা। ধরেন আপনার সাইটে যে এক্সপেরিমেন্টটা করবেন, সেটা হয়তো অন্য সাইটের মতো 100% আপনি পাবেন না। ধরেন আরেকটা সাইট দেখবেন তার কোডিং স্ট্রাকচারই আলাদা। সো আপনি তখন কিভাবে হুম, করবেন? আপনার যেটা আপনি এই আ এক্সপেরিমেন্টটা করে যেটা শিখবেন যে হোয়াটস দ্য বেসিক, ঠিক আছে? হুম, হোয়াটস দ্য ফাউন্ডেশন অফ ইট। আপনার যখন ফাউন্ডেশনটা ক্রিয়েট হয়ে যাবে, তখন দেখবেন যে প্রত্যেকটা সাইটের স্ট্রাকচার আলাদা হলেও বেসিক জিনিসটা কিন্তু সেম। তো আপনি যখন হুম। ওই বেসিক জিনিসটা আপনি ধরে ফেলবেন, তখন একটু এদিক-সেদিক টুইক করলেই দেখবেন যে মোটামুটি একটা স্কোর পেয়ে যাবেন। মোটামুটি একটা আই মিন একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। সো আপনি নিজের সাইটে যত বেশি যা শিখবেন, নিজের সাইটে যত বেশি এপ্লাই করবেন, দেখবেন যে তত বেশি জিনিসটা আপনার জন্যে স্ট্রং হচ্ছে। আই মিন ফাউন্ডেশনটা স্ট্রং হচ্ছে। তো আপনার যখন ফাউন্ডেশনটা স্ট্রং হবে, তখন আপনি এদিক-সেদিক একটু টুইক করতে পারবেন যেকোনো সাইটে। এটা কোনো সমস্যা না। ধরেন আমি ধরেন কোন ডেভেলপার না। ওকে? হুম, আ তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ওই যে শুরু করছিলাম যখন ব্লগস্পট দিয়ে, তো ব্লগস্পটের টেমপ্লেটে কিন্তু HTML এবং XML। তো HTML আচ্ছা। এর টুকটাক এডিট করতে, করতে কিন্তু আমি HTML এর বেসিকটা শিখছি। এখন হুম, WordPress সাইটেও কিন্তু আমি বেসিকটা স্ট্রাকচার দেখলেই যদিও আমি WordPress তো PHP দিয়ে করা। সো আমি হুম, PHP র কিছুই জানি না। কিন্তু PHP র ভিতরে কিন্তু যে HTML গুলা থাকে পেজ বাই পেজ সেগুলো কিন্তু আমি দেখলেই বুঝতে পারি। আমি কিন্তু কোথাও থেকে শিখি নাই HTML। কিন্তু ওই যে আমার ফাউন্ডেশনটা জিনিসটা কাজ করতে, করতে ফাউন্ডেশনটা একটা সলিড পর্যায়ে আসছে। সো আমি এখন যেকোনো সাইটের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারি যে ওকে এট লিস্ট কোডটা বুঝতে পারি। দেন আপনি এখন আরো সুবিধা হইছে। যেমন ধরেন একটা পেজের কোডটা নিয়ে সরাসরি ChatGPT তে গিয়ে আমি বলতে পারি যে, "ওকে তুমি এই কোডটা হুম। এনালাইসিস করে আমাকে বলো যে এখানে কোন সেকশনটা আসলে আমার পেজ স্পিড কমায় দিচ্ছে। এখানে কোন সেকশনটা আ আসলে না থাকলেও হবে।" আমি কিন্তু ChatGPT কে এখন বলে দিতে পারি AI কে। সো টেকনিক্যাল SEO ইস মোর ইজি আ ইজিয়ার দ্যান বিফোর। ঠিক আছে? আমি এটা নিয়ে আমি একটা ভিডিও দিব শিগগির। যে কিভাবে এক্সিস্টিং সাইট টেকনিক্যাল SEO তে একটা ভিডিও দিব। যে কিভাবে এক্সিস্টিং সাইটের কোড নিয়ে সেটাকে ChatGPT এর মাধ্যমে বা অন্য AI টুলস গুলার মাধ্যমে এক্সপ্লেইন করাইতে হয়। সাধারণ আমরা যেই ভাষায় বুঝি, হুম, সেই ভাষায় ও আমাকে বুঝায় দিবে। ওকে? দেন উই ক্যান ডিসাইড ইজিলি যে আসলে কি করা উচিত। গ্রেট, গ্রেট। আচ্ছা আমি আ মানে আমার যদিও এক্সপেরিয়েন্স খুব একটা নাই। ২ বছর বলা যায়। সো খুব ভালো করে যদি বলি ২ বছর এই ইন্ডাস্ট্রিতে আছি। সো হুম। নতুন কারো সাথে যখন কথাবার্তা হয়, তো তাদের কথা এরকম যে, "ভাই আমি তো কোর্স কমপ্লিট করছি। সো এখন আমি ক্লায়েন্ট কেন পাচ্ছি না বা এরকম কেন পাচ্ছি না?" আর আমি বলতেছিলাম যে, "তোমাদের পার্সোনাল ওয়েবসাইট আছে না?" পার্সোনাল ওয়েবসাইটও তো নাই। অ্যান্ড মানে কথাবার্তা অন্যরকম থাকে। সো আপনার মেসেজ কি হবে তাদের ক্ষেত্রে? আমার মেসেজ হচ্ছে সাকসেস ইস আ হার্ড থিং। আই মিন হুম, ইটস এ মানে সাকসেস যদি সহজ হইতো তাহলে এভরিওয়ান উইল ডু দ্যাট। ঠিক আছে? এভরিবডি উইল বি সাকসেসফুল। আই মিন এভরিবডি উড হ্যাভ বিন সাকসেসফুল। ঠিক আছে? হুম, বাংলাদেশে সবাই সাকসেসফুল হইতো। বা পৃথিবীর সবাই ব্লগিং করে সাকসেসফুল হয়ে যেত। মানে দিস আর মানে দিস ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওকে? আপনি আপনি যেটা করছেন সেটা হচ্ছে ধরেন একটা কোর্স করেছেন। কোর্স হুম, আপনাকে কি শিখায় যে আপনি কিভাবে স্টার্ট করবেন এবং স্টার্ট করার পরে কি প্রবলেমে পড়বেন, এই প্রবলেমগুলো আপনি সলভ করবেন কিভাবে। হুম, ওকে? একটা কোর্স কিন্তু এটুকুই শিখায়। তাই না? হুম, হয়তো আ কোর্স ওয়াইজ এটা ভেরি করে। বাট মেইন থিং হচ্ছে এটা। একটা কোর্সে গেলে আপনি কি শিখবেন? যে এই জিনিসটা কি? জিনিসটা কিভাবে করবেন? কিভাবে শুরু করবেন? A to Z দেন এটার মধ্যে গিয়ে কি প্রবলেমে আপনি পড়বেন এবং এই প্রবলেমগুলোর সলিউশন কি? ঠিক আছে? হুম, কিন্তু আপনি যাদের সাথে কথা বলবেন 98% নেভার স্টার্ট।
ওকে, দে নেভার স্টার্ট। আই মিন তারা মনে করে যে কোর্স করছি, দেন আই উইল স্টার্ট রানিং মানি, আর আমি একটা হুম, ব্লগ বানাইছি, দেন আই উইল স্টার্ট রানিং মানি। ওকে, কিন্তু একটা ব্লগ বানিয়েছেন অথবা অ্যাফিলিয়েট সাইট বানিয়েছেন অথবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলেছেন জাস্ট, বাট হোয়াটস দ্য নেক্সট স্টেপ? ইউ হ্যাভ টু গ্রাইন্ড। আই মিন ধরেন ব্লগ বানানোর পরে স্টেপগুলো কি কি? যে ইউ হ্যাভ টু পাবলিশ আর্টিকেলস। ওকে, আপনি যদি আর্টিকেল পাবলিশ না করেন, অ্যাটলিস্ট 50টা আর্টিকেল যদি আপনি পাবলিশ না করেন বা 20টা আর্টিকেল যদি পাবলিশ না করেন, ইউ নেভার নো যে নেক্সট স্টেপ কি হবে, কোনটা কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, এই ডাটাই তো আপনি পাবেন না। ওকে, তো ম্যাক্সিমামই রাইট। যেটা করে স্টার্ট করে না, আর যারা স্টার্ট করে তারা ধরেন 10টা বা 20টা আর্টিকেল দিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই এটা মনে হয় আমার দ্বারা হবে না, আমি তো এখনো টাকা পাচ্ছি না, আমার তো সাইট এখনো র্যাঙ্ক হচ্ছে না। ব্যাপারটা এরকম। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে অনেকে অ্যাকাউন্ট খুলে, দেন প্রথম কয়েকদিন খুব আই মিন হ্যাঁ, মোটিভেটেড থাকে। প্রথম কয়েকদিন এপ্লাই করে বিভিন্ন ব্লগে, যখন দেখেন বিভিন্ন প্রজেক্টে যখন দেখে যে কোনো রেসপন্স আসছে না, দেন দে জাস্ট কুইট। অ্যান্ড আই মিন কুইটিং ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং এভার। আপনি একটা হুম, জিনিস শুরু করছেন, দেন এটা ভাল লাগছে না, ওকে এটা মনে হয় আমার দ্বারা হবে না, দেন জাস্ট কুইট। এটা খুব ইজি। ওকে, হুম, কিন্তু ওই যে যারা সাকসেসফুল হয় তারা কিন্তু এই 98% এর বাইরে, তারা হচ্ছে রেস্ট 2%। তারা যেটা করে, ওকে হুম, লেটস সি, লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই, অ্যানাদার ট্রাই, অ্যানাদার ট্রাই। ওকে, তো 10টা প্রজেক্টে বিট করলো, পাইলো না, 50টা প্রজেক্টে বিট করলো না, 100টার পরে হয়তো সে একটা নক পাইলো, দেন কিছু হুম, কনভারসেশন হলো, 120টাতে যায় সে হয়তো প্রথম প্রজেক্ট পাইলো, এন্ড দেন ওয়ান্স হি গেটস দ্য জব ডান, হি স্টার্ট হুম, গেটিং মোর জবস। ওকে, তো হুম, ব্যাপারটা এরকম। আমরা ইমেল মার্কেটিং, ইমেল দিয়ে ক্লায়েন্ট পেতে চাই মার্কেট প্লেসের বাইরে। 50টা হুম, 100টা কোয়ারি করার পরে, 100 জনকে মেসেজ দেওয়ার পরে, না 100 জনকে মেসেজ দিছি, মনে হয় এটা আমার দ্বারা হবে না, একটাও নক পাই নাই। বাট হুম, এমন হতে পারতো যে 110টার পরেই কিন্তু সে প্রথম ক্লায়েন্টটা পেয়ে যেতে পারতো। ওকে, বাট ওই 10টার জন্য যেই স্ট্যামিনা লাগে, আই মিন যে ইয়েটা লাগে, ধৈর্যটা লাগে, প্যাশেন্সটা লাগে, হুম, সেটা হুম, অনেকেরই নাই। ব্লগে 20টা আর্টিকেল পাবলিশ করলাম, 50টা পাবলিশ করলাম, নো ট্রাফিক। ওকে, কিন্তু আর 10টা আর্টিকেল দিলেই হয়তো সে কিছু না কিছু ইমপ্রেশন আর ক্লিকস পেয়ে যেত। এই বাট তো। হুম, উই জাস্ট কুইট। সো মোস্ট অফ দ্য টাইম আমাদের বাংলাদেশে যেটা করি আমরা, সবচেয়ে সহজ জিনিসটা করি, সেটা হচ্ছে কুইট করা। আই মিন এই হ্যাঁ, জিনিসটা একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা এটা মনে হয় আমার দ্বারা হবে না, দেন উই স্টার্ট ব্লেমিং লট অফ থিংস, ইউ নো। ওকে, হুম, বাট ইট ডাজন্ট হ্যাপেন। আই মিন পৃথিবীর কোনো কিছুই আপনি শুরু করলেন, দেন একটা পর্যায় পর্যন্ত যদি না করেন, আই মিন এটার পিছনে ইনভেস্ট না করেন, আই মিন হুম, নিজের সময় ইনভেস্ট না করেন, আই মিন ওই ব্রেক ইভেনটার আগ পর্যন্ত, মানে যেই মুহূর্ত পর্যন্ত গেলে সবাই কুইট করে, ওই ল্যান্ডমার্কটা আপনার পাস করে যদি উপরে যেতে পারেন, দেন ইউ আর সাকসেসফুল। ওকে, হুম, কিন্তু একটা পর্যায়ের পরে সবাই জাস্ট বাদ দিয়ে দেয় যে ওকে, দেন আমাদের তো আই মিন একটা জিনিস থেকে আরেকটা জিনিসে জাম্প করার অভ্যাস তো আছেই। ওকে, ধরেন হুম, আমি এসইও করছি, ব্লগিং করছি বা অ্যাফিলিয়েট করছি। তো এটা জিনিসটা কাজ করতেছে না, কাজ করতেছে না। 20টা আর্টিকেল দিচ্ছি, 50টা আর্টিকেল দিচ্ছি। এটার পেছনে 6 মাস সময় ব্যয় করছি। হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে অমুকে $1000 আর্ন করছে। কোত্থেকে? অমুক সাইট থেকে। ওকে, দেন ওকে বাদ। এটা বাদ, আমি ওখানে যাই। হুম, ওকে। দেন যেটা হয় সেটা হচ্ছে আপনার হয়তো এখানে ৫০ টা আর্টিকেল দিছেন। আর ৫ টা আর্টিকেল দিলে হয়তো আপনার ওই আস্তে, আস্তে আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেটা হইতো। ওকে, আপনি ৬ মাস স্পেন্ড করেছেন। আপনি এখানে হুম, ৬ মাস সময় ব্যয় করেছেন, অনেক টাকা দিয়েছেন, নিজের মাথা খাটিয়েছেন। ওকে, আর মাত্র ১ মাস বা ২ মাস কাজ করলেই কিন্তু আপনি আস্তে, আস্তে জিনিসটা থেকে ওই রিটার্নটা পাইতেন। কিন্তু ৬ মাস পরে যেটা হইছে, আমি এটা বাদ দিলাম। আমি অন্য আরেকটা জিনিস আবার ১ম থেকে শুরু করছি। 0 কিন্তু থেকে আবার। হুম, একদম 0 থেকে শুরু করছি। কিন্তু একটা জিনিস আ অনেকেই আসলে বুঝতে চায় না যে আপনি পৃথিবীর যেকোনো জিনিস শুরু করেন না কেন, এই ৬ মাস সময়টা আপনার ওখানেও দিতে হবে। হ্যাঁ,
টু গেট দ্যাট লেভেল। ফেসবুকে যখন কেউ শেয়ার করে যে আমি $1000 পাইছি, কিন্তু $1000 আর্ন করার জন্যে সে আরো ১ বছর যে পেছনে সময় ব্যয় করছে, সেটা কিন্তু আমরা স্ট্যাটাসে বলি না। তাই না? সেটা কিন্তু কেউ হুম, ভিডিওতে হুম, বলে না হুম। বা স্ক্রিনশটে বলে না। কিন্তু আপনি যখন ওই জিনিসটা দেখে ইন্সপায়ার্ড হয়ে আবার গেছেন ওখানে, আপনাকে এই ৬ মাস আবার ১ম থেকে শুরু করতে হবে। দেন ৭-৮ মাস পরে আপনি ওই লেভেলে যাবেন। যদি আপনি কনসিস্টেন্সি ঠিক থাকে। তার মানে হচ্ছে আপনি অলরেডি ম্যাচিউরড হওয়া একটা জিনিস হয়তো আর কিছুদিন সময় ব্যয় করলে, আর একটু পরিশ্রম করলে, আরেকটু সময় দিলে এখান থেকে আপনি রেজাল্ট পাইতেন। সেটা আপনি হুম, টোটালি মাইনাস করে আবার নতুন একটা জিনিস একদম জিরো থেকে শুরু করতেছেন। মানে ইট হ্যাপেন্স অল দ্য টাইম। আই মিন এভরি সিঙ্গেল টাইম। আমাদের কোর্সে তো অনেক ইয়ে আছে, স্টুডেন্ট আছে। সো হুম, আমি প্রায় অনেককেই এরকম দেখেছি যে অনেকে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছে। নতুন ইন্ডাস্ট্রি, দেন নতুন ইন্ডাস্ট্রি, দেন নতুন সেক্টর, নতুন নিশ, নতুন I mean, হুম, it happens all the time. So আমার সাজেশনস হচ্ছে জাস্ট try a bit more. ওকে? হুম, দেখেন না কি হয়। What could be? আপনি জাস্ট চিন্তা করেন যে what could be if I just give another 2 months to this? What might happen? What might happen? Just ask yourself what might happen? ওকে? কি হইতে পারে ভবিষ্যতে? ওকে, আর ২ টা মাস, আর কিছু টাকা, আর কিছু সময়। ওকে? হুম। There are a lot of possibilities. So একদমই, একদমই। আপনি যে কথাগুলো বললেন সবগুলার আরকি ফলো আপই করা যেতে পারে। কারণ নিজের চোখে সবকিছু দেখে আসছি। হুম, আর হুম, হুম, আপনি তো ব্লগিং বা নিজের কিছু করে সেটাকে দাঁড় করায় সেই সাকসেস এর দিক থেকে বলতেছেন। আমি যদি হুম, জবের দিক থেকেও বলি, কেউ একটা স্কিল শিখে জবে মার্কেটে যখন যেতে চায়, সেদিক থেকেও আমি দেখছি আমি যখন ১ম ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দেই, তখন আ যে ইন্টারভিউ নিতেছে সে আমাকে ১ম এ বলছে যে, "তুমি কি ওয়েবসাইট বানাইছো?" তো আমি হুম, তখন হচ্ছে একটা ওয়েবসাইট ছিল লাকিলি আমার মানে পার্সোনাল নামে। তো আমি ওটা হুম। দেখাই দিছি। ওই যে ওয়েবসাইটটা দেখাইছি, আমাকে ইন্টার্নশিপ দিছে আর সে আমাকে বলছে যে যতজন ইন্টারভিউ দিছে কেউই তার একটা ওয়েবসাইট দেখাইতে পারেনি। বাট তারা ইন্টার্নশিপ করতে চলে আসছে। সো হ্যাঁ, হ্যাঁ। আমি তখন ফিল করছি যে খুবই ইজি। মানে একটু জাস্ট ট্রাই আমার ওয়েবসাইট খুবই বাজে দেখতেছিল। তেমন কোনো কিছুই ছিল না। বাট তারপরেও আমি যে ওই যে করছি, এক্সিকিউশন স্টেজে That গেছি, matters হ্যাঁ, that ওইটাই matters. ম্যাটার করছে। সো হুম, হুম। আর আপনি যখন এই যে বাংলাদেশের মানুষের কথা বলতেছিলেন, তখন একটা জিনিসই মাথায় আসতেছিল। আমরা ওই যখন সহজ কথাটা বললেন, আমরা সবাই এইটা দিক থেকেই শুরু করি যে, "আরে অমুক ২ টা ক্লিক করছে, এত টাকা পাইছে, খুবই সহজ।" হ্যাঁ, 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 এই হ্যাঁ। যে সহজ দিকটা থেকে যখন আমরা কোন কিছু শুরু করি, তারপরেই বোঝা যায় যে এক্সাক্টলি, জিনিসগুলা সহজ না। এক্সাক্টলি, এক্সাক্টলি, এক্সাক্টলি। ধরেন ওকে। আমরা যখন Amazon Affiliate Marketing টা স্টার্ট করেছি, আমাদের যে Amazon Affiliate Marketing লাইভ প্রজেক্টটা ছিল, ওকে? We started from zero. ওকে? দেন আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে ১ম ৫ মাসে আমরা মোটামুটি ভালো একটা পর্যায়ে যাব। কিন্তু ৫ মাসে কিন্তু আমরা যাইতে পারি নাই। ইভেন ৭ মাসেও যাইতে পারি নাই। আমরা হুম, আ আমরা ৮ মাস মানে ৮ মান্থ থেকে আমরা মোটামুটি আ আর্নিং পাওয়া শুরু করি। দেন ১ বছরের মাথায় এটা $1000 পৌঁছায়। ওকে? আমাদের হুম, Amazon Affiliate লাইভ প্রজেক্টটা। যদিও এই সাইটটা পরে বিভিন্ন কারণে আর কন্টিনিউ করা হয় নাই। বাট স্টিল এখানে লার্নিং পয়েন্টটা হচ্ছে যে ১ম ৭ মাস যদি ৭ মাস পরে যদি আমি বলতাম যে, "ভাই এই প্রজেক্টটা মনে হয় আমার দ্বারা হবে না।" হুম, ওকে? হুম, এটা এখনো হয়তো কিছু ট্রাফিক পাচ্ছে কিন্তু আর্নিং হচ্ছে না ভালো করে। দেন আমাদের কিন্তু ওই যে পরে আরো ৩ মাস পরে যে আমরা $১,০০০ এ গেলাম, যেটা আমাদের হুম, টার্গেট ছিল, সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হইতো না। সো দ্যাট মিনস a little more of time, a little more of I mean focus will হুম। do a lot of thing for you. আচ্ছা ভাইয়া আপনি জানেন কিনা জানি না। বাট না জানারই কথা। আমি কিন্তু আমার এইচএসসি যখন শেষ হইছে, আমার বয়স কিন্তু খুব একটা না ২২-২৩ বছর। সো আচ্ছা। আমি ফুল টাইম জব করতেছি। আমি এইচএসসির পর যখন আমার হচ্ছে ওই যে অ্যাডমিশনের পিরিয়ডটা চলে, হুম, হুম। খুবই যুদ্ধ-টুদ্ধ পড়াশোনা। সো অ্যাডমিশনের ১ মাস যাওয়ার পর আমি পড়াশোনা ছেড়ে দিয়ে এই ফিল্ডে চলে আসছি। ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা। এটা নিয়ে ভিডিও-টিডিও আছে। তো ঐটার পর আমাকে অনেকজনই নক করছিল এরকম যে, "ভাই আমারও পড়াশোনা ভাল লাগে না। আমিও ছেড়ে হুম, দিতে হুম, চাই।" হুম। সো আমার একটা রিপ্লাই থাকে যে, "দেখো আমি কিন্তু ওই যে আছে না যে একটা মানে কি বলবো? মানে নিজেকে টর্চার করতেছি, একটা কষ্ট হচ্ছে। ওইটা থেকে বাঁচার জন্য পড়াশোনা ছাড়িনি। আমি কিন্তু ৮-১০ ঘন্টা পড়তেও আমার ওটা ভালোও লাগতো। বাট আমি হুম, কোথায় ছাড়ছি যে মানে
পার্সোনাল অনেক কিছু রিজন ছিল যে এখন আমি যদি এই 4 বছর ভার্সিটি করি, তারপর 2 বছর আরো মাস্টার্স করি, ওইটার পরে গিয়ে একটা ডিগ্রি পাবো, সেই ডিগ্রি আমার মনে হয়েছে না আমি একটা স্কিল শিখি, স্কিলটাতে মাস্টার করি, এটা আমার আরো ভালো রিটার্ন দিবে। সো কোথাও না কোথাও এইসব আরকি প্ল্যান করে তারপর আগেছিলাম। আমার ব্যাকআপ প্ল্যানও ছিল। প্ল্যান বি কি? আমার তো একটা পিসি আছে। আমার মানে আম্মুর দোকান আছে। সো খুবই ছোট করে ঘরের আরকি ঘরের সাথেই দোকান করা। হ্যাঁ, সো আমার প্ল্যান বি এরকম ছিল। কোন কিছুই যদি না হয়, আমি এই পিসি তুলে নিয়ে আম্মুর দোকানে বসাবো। আর ওই যে আছে না যে ফটোকপি করে দেয়, তারপর হ্যাঁ, 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 ছবি-টবি হ্যাঁ। হুম, হুম, এপ্লাই হুম। করে দেয়। সো ওইটা আমার প্ল্যান বি ছিল। সামহাউ আমি আচ্ছা, ফ্যামিলিকে কনভিন্স করে করতে পারছি। অ্যান্ড আচ্ছা। অনেকদিন আরকি কষ্ট-টষ্ট করার পর ফাইনালি যখন এইদিকে জব বা হচ্ছে এই আরকি টাকা-পয়সা আসা শুরু করলো, হুম। তারপর থেকে একটা জিনিস দেখতে পারছি যে অনেকেই আমি তো গ্রামে থাকি। সো গ্রামের অনেকেই এখন এসে বলে যে, "তুই তো এত কিছু করিস, আমাকেও কিছু একটা বল। আমি এই ২-৩ মাস বসে আছি। সো হ্যাঁ, এই হ্যাঁ, ফাঁকা হ্যাঁ। সময়টাতে কিছু একটা করি, হয়ে যায় যদি।" হ্যাঁ, হ্যাঁ। এরকম কথাবার্তাও আসে। সো আপনি যখন মানে আমি যে কথা সুরে এটা বললাম, আপনি যখন বলতেছেন যে ওই যে আ ফেইলিউর আসবে বা কষ্টের একটা জায়গা আসবে যেখান থেকে ছেড়ে হুম, মানুষ চলে যায়। সো ওই হুম। ছেড়ে যাওয়ার ওই জায়গাটা যখন আপনি পার করে আসবেন তখনই আরকি ওই আল্টিমেট সাকসেস বা যেটা আসা সেটা দেখা শুরু হয়। এনিহাউ সো নেক্সট আ একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে হুম। উম আপনার আপনার লোকাল এসইও কোর্স আসার কথা মেবি। হ্যাঁ, লোকাল রোড এসইও নিয়ে আসলে আমি পার্সোনালি অনেকদিন যাবত কাজ করি নাই। ওকে? আমি লোকাল আচ্ছা। এসইও নিয়ে যেটা জানি, আমার মনে হয় যে এটা অনেকেই জানে। এজন্য আমি আসলে কোর্সে এটা ইনক্লুড করি নাই। ওকে? সো আচ্ছা। আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন না, তখন আসলে আ লেটেস্ট যে নো হাউস গুলা আছে, লেটেস্ট যেই হ্যাঁ, হ্যাঁ। চেঞ্জেস গুলা আসছে, সেগুলো কিন্তু আপনি জানেন না। সো আপনি আসলে তখন মানুষকে কি শেখাবেন? ওকে। এইজন্য হুম, আসলে লোকাল এসইও নিয়ে আমি আসলে কোর্স আনি নাই। কিন্তু আমার প্ল্যান ছিল যে লোকাল এসইও নিয়ে আমি হয়তো কাজ করব। দেন I will get back the course. আমাদের কোর্সের ভিতরেই অনেকে আছে যারা লোকাল এসইও নিয়ে পার্সোনালি কাজ করছে। এরকম কয়েকজন আমাদের সাথে কোর্স বানানোর কথা ছিল। কিন্তু পরে আর আসলে হয় নাই। ব্যস্ততার কারণে বা যেকোনো কারণে। ওকে। সো আমি একটু আশা নিয়েছিলাম মানে এখনো আছি কারণ ওই যে রোড ম্যাপে আপনার আপকামিং হ্যাঁ, এ হ্যাঁ। আছে। আমাদের আপকামিং আছে। দেখি এরকম কেউ যদি ইন্টারেস্টেড হয় ডেফিনিটলি I will. আ I mean যদি এরকম লোকাল এসইও নিয়ে কাজ করতে চায় আমাদের কোর্সে তাহলে ডেফিনিটলি I will invite him to do হুম, that course. আমাদের আমি কিন্তু মানে লোকাল এসইও তেই বেশি কাজ করি। অফিসের মেক্সিমাম প্রজেক্টই লোকাল এসইও আর মোটামুটি ওকে। ১৩-১৪ আপনি টা যদি একটা প্রোফাইল। কোর্স করতে চান শামীম প্রোতে করতে পারেন লোকাল এসইও তে। ইউ আর ওয়েলকাম। আমি আমি বসে আছি এই আশায় যে আপনার কোর্স থেকে যদি কিছু শেখা যায়, সেটা যদি অফিসকে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে আমার একটু মানে ওকে অফিসে ফাইন, একটু ফাইন, ফাইন। ইমপ্যাক্ট পড়বে। I mean তাহলে শিখতে থাকেন নিজের মতো করে। Then within হ্যাঁ, 6 months or after 1 year we can do the course. No problem. সো আমি সুবিধা হচ্ছে আমাদের এখানে সুবিধা হচ্ছে যে আমাদের এখানে যারা ভর্তি হয় তারা তো লাইফ টাইম অ্যাক্সেস পায়। সো একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, ভালো জিনিস ১ বছর পরে যদি পায়, আমার মনে হয় যে কারো কোনো কমপ্লেইন নেই। খারাপ না। হুম, সো এনিহাউ ভাইয়া যেহেতু আপনি বললেন, সো আমার দিক থেকে যদি কোনো সাহায্য করা যায়, I would love to আমাকে জাস্ট একটা মানে করে দিবেন। আমি আসলাম শেয়ার করলাম আমার দিক থেকে হ্যাঁ, যা হ্যাঁ, করছি ডেফিনিটলি, প্র্যাকটিক্যালি। ডেফিনিটলি, ডেফিনিটলি। হুম, হুম। ওকে, সো আ অনেকক্ষণ কথাবার্তা হইলো। I know your time is important. সো না, না সমস্যা নাই, খুব সমস্যা বেশি নাই। আপনার লম্বা সাথে করব না। হ্যাঁ, আমি জাস্ট লাস্ট আরেকটা জিনিস আছে সেটা হ্যাঁ, দিয়ে অবশ্যই। আর তার আগে একটা ছোট্ট আ আমি এটা ভাবতেছি বলব কি বলব না তারপরেও মনে হচ্ছে যে না বলি। বলেন, বলেন অবশ্যই। আ আপনার যখন কোর্সে নতুন কোনো কিছু আসে, ইনক্লুড হয়, একটা মেইল আসে যে অমুক কোর্স ইস এডেড। তো প্যারাটা যেখানে হয় যে কোর্স তো অনেকগুলা আছে, তাই না? একদম ১৭-১৮ টা। তো কোন কোর্সের কোন সেকশনে আসছে এইটা মেইলে পাওয়া যায় না। পাওয়া যায় না? সো না, এটা তো আমি না, সেটআপ করে দিছিলাম মনে হয়। আচ্ছা এটা আমি দেখব তাহলে। আচ্ছা এটা কোথাও একটু কোনো দেখেন। ওই আমি আ ইমেইলটা অটোমেটেড তো। সো আমি এখানে দেখব আচ্ছা, যে কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা। আচ্ছা। সো এইটা নিয়ে আরকি একটা ছিল যে খুঁজে পাচ্ছিলাম না। কারণ ওই যে লাস্ট হ্যাঁ, Grok AI নিয়ে যেটা আসছিল, হ্যাঁ, যে হ্যাঁ, নতুন AI দিয়ে ওটা হ্যাঁ, আমি হ্যাঁ। খুঁজতেছিলাম কই আছে কনটেন্ট আচ্ছা রাইটিং ওটা এ। পান নাই না? পরে দেখি না আচ্ছা লাইভ অ্যাফিলিয়েট যেটা আছিল, হাই টিকেট ক্লায়েন্ট আমি যেটা করি ওইখানে আমাদের গ্রুপে এবং পেজেও দিয়ে দেই। সো
ওখান থেকেও নিতে পারবেন আরকি। আচ্ছা আমি দেখব এটা তাহলে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আর হ্যাঁ, প্রোডাক্টিভিটি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার একটা কোর্স আছে। আমার দেখা হয়নি এখনো, কারণ আমি আদার জিনিসগুলা নিয়ে সময় স্পেন্ড করতেছি। সো লাস্টে আপনি যদি টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভিটি নিয়ে কুইক কিছু কথা বলে দেন, যেটা আপনার জন্য কাজ করে। এটা বলে আচ্ছা, আমরা শেষ করব আজকে। আচ্ছা। প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেটা আমার কাছে আ I mean I learned it by wasting a lot of my time, a lot of money and a lot of years. শুধু একটা জিনিস সেটা হচ্ছে যে উম ওই আমরা সবাই আসলে মোটিভেশন চাই, তাই না? যে হুম, যে আমরা মোটিভেশন পাবো then we will do the work. টু দ্য ওয়ার্ক। আমার এখন ভাল লাগতেছে না বা আমি এখন এনাফ মোটিভেটেড না। আমার কাজটা করব না। আমরা বসে থাকি যে আমরা মোটিভেশনাল ভিডিও দেখি, বিভিন্ন বিভিন্ন অডিও শুনি, মুভি দেখি টু গেট হুম, মোটিভেটেড, রাইট? টু গেট রাইট, রাইট। মোটিভেটেড দেন আমরা চিন্তা করি যে ওকে once we are motivated we will start দেন আমরা এটা ফাটায় ফেলবো। ওকে? বাট হুম, the reality is motivation can just fades away. I mean আপনি এখন pumped up, এখন মোটিভেটেড। সকালে ঘুম থেকে উঠে আপনার ওই মোটিভেশনটা নাও থাকতে পারে। নাও থাকতে পারে। হুম, ওকে? সো আমার সাজেশনস হচ্ছে বা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে যে অ্যাকশন ট্রিগার্স দ্য মোটিভেশন। আপনি যদি হুম, কাজে বসে যান, দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস দ্য মোটিভেশন ইনটু ইউ। ওকে? এবং এই জিনিসটা আমি আগে বুঝতাম না। এটার জন্য অনেক বছর আমি ওয়েস্ট করেছি। আমি আ ভাল লাগছে না, ওকে, বসে থাকতাম। ওকে, একটু মোটিভেশনাল ভিডিও দেখতাম বা এটা দেখতাম। দেন মনে হতো ওকে, ভিডিও দেখতে একটা সময় মনে হলো যে আমার টাইমই তো শেষ কাজ করার। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আ আমি এখন যেটা করি সেটা হচ্ছে 5 মিনিট রুলস। ওকে? আমার ভালো লাগুক বা না লাগুক আমি জাস্ট ডেস্কে বসি, কাজ করতে বসি অ্যান্ড উইদিন 5 মিনিটস আমি একটা ফ্লো পেয়ে যাই। দ্যাট হুম, অ্যাকচুয়ালি ট্রিগার্স দ্য মোটিভেশন। দেন 5 মিনিট থেকে দেখা গেছে কাজ করতে আমার ০.৫ ঘন্টা হয়ে গেছে বা ১ ঘন্টা হয়ে গেছে। সো মোটিভেশন ইস এ মিথ আমার কাছে যেটা মনে হয়। আপনি যদি কাজে বসেন, আপনার এখন ভাল লাগতেছে না, জোর করে হুম, আপনি কাজে বসবেন। আপনার এখন মনে হচ্ছে না আমি গতকালকে তো অনেক কাজ করেছি, আজকে কাজ না করলেও হবে। আজকে একটু মুভি দেখি বা টিভি দেখি। হুম, জাস্ট ডু দ্য ওয়ার্ক। I mean ৫ মিনিটের জন্য হলেও আপনার টেবিলে বসেন। আপনার কম্পিউটারে বসেন। ঠিক আছে? আপনার এখন বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করতেছে বা ঘুরে এসে আপনার টায়ার্ড লাগতেছে। হুম, ভাবছেন যে না আমার তো এখন টায়ার্ড ফিল করতেছি। আমি কালকে কাজ করব। না। আপনি ৫ মিনিটের জন্য বসেন। দ্যাটস আ 5 মিনিট রুলস। আপনি ৫ মিনিটে বসবেন, দেখবেন যে এই ৫ মিনিটটা আপনাকে ৫ ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারে। ঠিক আছে? সো আমার হুম, সাজেশনস হচ্ছে যে ডোন্ট ওয়েট ফর মোটিভেশন এভার। জাস্ট ৫ মিনিটের জন্য আপনার কাজে বসেন। দেখেন না কি হয়। একটা ফ্লো পেয়ে গেলে ওইটাই আপনাকে মোটিভেশন দিবে যে ওকে আরেকটু বসি, আরেকটু দেখি এটা কি হয়, এটা কি হয়, এটা না হয়। ওকে? সো নেভার ওয়েট ফর মোটিভেশন এভার। মোটিভেশন ইস এ মিথ। ঠিক আছে? হুম, আপনি যদি মনে করেন যে আমি আম ওকে আমি কক্সবাজার যাবো, ঘুরে আসবো দেন অনেক বেশি মোটিভেটেড হবে। তারপরে আমি কাজটা ধরবো। তো কক্সবাজার যাবেন হবে হচ্ছে ১ মাস পরে। ওকে ১ মাস পরেই শুরু করি। তখন আমি আরো অনেক ভালো কাজ করতে পারবো। ইট নেভার হ্যাপেন্স। হুম, ঠিক আছে? ১ মাস পরে আপনি মোটিভেটেড হবেন। দেন কক্সবাজার থেকে ঘুরে এসে আপনি এই কাজটা ধরবেন এবং ফাটায় ফেলবেন। ইট নেভার হ্যাপেন্স। I mean from my মানে 15 years of experiences in the online industry, it never happens. Okay, just start now and you just have to do the 5 minutes of working. Let's see what happens. Okay, হুম। that's what I want to tell everyone. দ্যাটস আ গ্রেট রুল অ্যান্ড মেইনলি ২ টা রুল এখানে আসতেছে। যে ওই যে ৫ সেকেন্ড রুল, কোন কিছু চিন্তা 5 না করে minutes, বসে 5 যাও। minutes, 5 minutes, ৫ মিনিট। হ্যাঁ, ৫ মিনিট মানে কাজ করো। আর আরেকটা রুল আমি রিসেন্টলি ডিসকভার করছি, ৫ সেকেন্ড রুল। মানে অত কিছু ভাববো না। আমি টায়ার্ড নাকি কি আছে, কি অবস্থা। আমি জাস্ট
মানে ১, বসবো। ২, ৩, ৪, ৫ বসে গেছি কাজে। সো ২ টা জিনিস আরকি কম্বাইন করে বললাম। সো এই হ্যাঁ। ২ টা। আর ভাইয়া কথার মানে কথা বলতে আপনি একবার বললেন যে 15 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ? সো আপনার এই 15 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স থেকে আমার মতো কাউকে যদি কোনো লার্নিং বা কোনো ইনসাইট দেওয়ার থাকে সেটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হইছে আ আ অ আমি একটা জিনিসই বলব সেটা হচ্ছে ডোন্ট জাম্প টু মাচ। ওকে? একটা জিনিসে যেটাতে আপনি ফোকাস করবেন, যেটা নিয়ে আপনি কাজ করবেন, at least give it an year or 2 before হুম, jumping to another year. ঠিক আছে? আপনার যে একটা জিনিস শুরু করছেন, দেন শুরু করার পরে বাধা আসবে। মাস্ট। বিভিন্ন হুম, ধরনের হুম, obstacles আসবে, প্রচুর বাধা আসবে। আপনার কাছে মনে হবে যে, "Why me?" I mean আমার সাথেই কেন এরকম হচ্ছে? এরকম হয় না? যে হুম, হুম, আমি এটা শুরু করতে যাচ্ছি, সবাই কত স্মুথ যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষই আসলে এই obstacles গুলা ফেস করে আপনি যেটা করছেন। ওকে? কেউ এটাকে বাধা পেরিয়ে সামনে যায়, আবার কেউ এখান থেকে কুইট করে। কেউ হয়তো অন্য কিছুতে জাম্প করে। সো আপনি জাস্ট যেটাই শুরু করেন, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে সমস্যা ফেস করছেন 99% are facing the same problem. They just don't share on social media or হুম, YouTube. ওকে? এগুলা শেয়ার করে না। কিন্তু স্টিল they are facing the same problem. ওকে? সো আপনি কুইট করবেন মানে হচ্ছে আপনি জিনিসটা থেকে এটা সবচেয়ে সহজ জিনিস। ওকে? সবচেয়ে সহজ জিনিস। তো আপনি যদি ভালো কিছু করতে যান, সবচেয়ে সহজ জিনিসটা যদি আপনি করেন, তাহলে তো আপনি সবচেয়ে ভালো জিনিসটা আপনি করতে পারবেন না। কারণ সবচেয়ে সহজ জিনিস হচ্ছে ছেড়ে দেওয়া, যেটা সবাই করে। ওকে? কারণ আপনি তো সবার মতো হতে চান না। আপনি হচ্ছে রেস 2% এর মতো সাকসেসফুল হতে চান। সো 2% যারা আছে তারা কি করে? They just face all the obstacles এবং তারা যখন একটা সমস্যায় পড়বেন then figure it out. জাস্ট মাথায় রাখবেন যে I will figure it out. পুরোনো জিনিসগুলো মাথায় রাখেন। আপনি ধরেন ১ম পডকাস্ট যখন আপনি শুরু করছেন, তার আগে কিন্তু অনেকদিন ব্রেইনস্টর্ম করছেন যে এটা আমি পারবো কিনা, এটা আমি হ্যাঁ, করতে পারবো কিনা, তাই না? কিন্তু, রাইট। হুম, কিন্তু যখন আপনি পডকাস্ট শুরু করছেন, দেখ দেখ আপনি নিশ্চয়ই অনেক প্রবলেম ফেস করছেন যে আপনি কোন সফটওয়্যার ইউজ করবেন, আপনার মাইক্রোফোন কোনটা হবে, আপনি যে যেমন ভিডিও এড ইউজ করতেছেন, সো ভিডিও এড কেন? আপনি হয়তো অন্য কিছু দিয়েও ট্রাই করছেন। কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছিলেন না বা এরকম একটা কিছু না, তাই না ব্যাপারটা? সো মানে আপনি এটা কিন্তু ফিগার আউট করে আল্টিমেটলি এখন কিন্তু পডকাস্টটা রান করতেছেন সাকসেসফুলি। সো এই জিনিসটাই মাথায় রাখবেন যে নেক্সট ডে যখন কোনো প্রবলেমে পড়বেন জাস্ট আপনাকে নিজেকে বলবেন যে, "I always figured it out." যেকোনো ধরনের সমস্যা আমি সবসময় এটার সমাধান করেছি। এবং এই যে প্রবলেমটা আমি এখন পেলাম, এখন আমি দেখলাম, I will surely figure it out anyway. আগের মতোই। আগের যত সমস্যা আমি সব হুম, ফিগার আউট করছি না? তো এখনো এটা কেন ফিগার আউট করতে পারব না? I will do that. I will be able to figure it out as usual যেটা আমি আগে করেছি। So that's it. মানে যখনই কোনো প্রবলেমে পড়বেন জাস্ট এটা আ নিজেকে বলবেন যে, আগে যেরকম আমি সাকসেসফুল হয়েছি, আগে যেই প্রবলেম গুলো আমি যেভাবে সলভ করেছি, এটাও ওইভাবেই সলভ করব। হুম। দ্যাটস ইট। নাইস, থ্যাংক ইউ। আমি এই পোরশনটা খুব মনে রাখবো এবং এই পডকাস্ট থেকে যদি একটা কিছু আমার লার্নিং থাকে, তাইলে এটাই আমার সবচেয়ে বড় লার্নিং হবে। অ্যান্ড আমি চেষ্টা করব যেন I will figure it out বা এরকম কিছু একটা কোট আমার সামনে-টামনে রাখার। এটা আমার হ্যাঁ, খুবই হ্যাঁ, কাজে অবশ্যই। দিবে। I will always figure it out. I mean, I have always figured it out and I will figure it out this thing as well. That's the main thing. প্রবলেম সব জায়গায় আছে। আপনি হুম, যেকোনো কাজে আপনি শুরু করবেন, you will have problems. But you know how to figure it out and you will figure it out. That's it. ইয়েস। সো আমাদের ভিউয়ার যারা শুনতেছেন, I hope তারাও তাদের লাইফে যে প্রবলেমে আছেন এখন, সেই প্রবলেম থেকে বের হয়ে আসবেন বা একটা ভালো সলভ করে লাইফে আরো ভালো জায়গায় যাবেন। অ্যান্ড Definitely. একসময় না একসময় গিয়ে মনে হবে যে, আরে ওই ছোট একটা জিনিসের জন্য এত প্যারা খাইছিলাম। সো এরকম সবসময় মনে হবে। হ্যাঁ, তো ভালো এক্সাক্টলি। থাকেন সবাই, সুস্থ থাকেন। আর আ ভাইয়াকে আরো একবার থ্যাংকস এবং আ আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়েলকাম ভাইয়া। সো প্রতি বছর একবার হইলেও আসিয়েন আমাদের পডকাস্টে। অ্যাপিয়ারেন্স দিয়েন। ইনশাআল্লাহ, কথা হবে। ইনশাআল্লাহ। আমিও অনেকদিন যাবৎ কোনো এতে যাই না। কারণ আমরা অনেকগুলা প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অনেক সময় নষ্ট করেছি। বাট হুম। আপনারটা আমি আসলে করতে পারি নাই। ডিনাই করতে পারি নাই। সো দ্যাটস ইট। দেখা হবে আবার।